স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আবারও বিসিবিতে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামে বিসিবির ফান্ড ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপর, সেই তাপকেও ছাপিয়ে বিসিবি তখন হঠাৎই উত্তপ্ত। গরম খবর, আবারও ক্রিকেট বোর্ডে অভিযানে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের 4 কর্মকর্তা মূল ভবনে অনুসন্ধানে ব্যস্ত। খবর পেয়ে তড়িঘড়ি করে বোর্ডে ছুটে আসলেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসলেন তারও 2 ঘন্টা পর। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। সাম্প্রতিক সময়ে বিসিবি বসকে নিয়ে নানা খবরে মিডিয়া উত্তপ্ত, যার মধ্যে বিসিবির ফান্ড ট্রান্সফার ইস্যু সবচেয়ে আলোচিত। দুদক কি সেই অনুসন্ধানে এসেছিল? কোনো গরমিল কি পাওয়া গেল? আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি, তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব। প্রথম অভিযানের 1 মাস পর আবারও কেন বিসিবিতে দুদক? সব অভিযোগই কি নতুন, নাকি পুরনো অভিযোগের অনুসন্ধানে 4 কর্মকর্তার আগমন? আচ্ছা, এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে। তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ের ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে। সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। প্রায় 4 ঘন্টা ধরে চলা অভিযান শেষ হয় বিকেল 4টার পর। প্রেস কনফারেন্স শেষ করে ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেন দুদক কর্মকর্তারা। অভিযানের গুরুত্বপূর্ণ নথি এবং রেকর্ড নাকি সংগ্রহ করেছে দুদক। তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। অভিযান পরিচালনা করি, সেটার আলোকে একটা রিপোর্টিং করি। সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা। সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা, এটা আরও ভালো কাজ করুক, আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। বিসিবিতে আগে যা কখনো হয়নি, 1 মাসের ব্যবধানে তা দ্বিতীয়বার ঘটল। দেশের ক্রিকেটে এমন ঘটনা নিঃসন্দেহে লজ্জাজনক। আন্তর্জাতিক সার্কিটে বিসিবি আর বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি হচ্ছে ক্ষুণ্ণ। তবে সঠিক তদন্তে সত্যিকার অর্থে যারা দেশের ক্রিকেটকে কলুষিত করেছে কিংবা করছে তাদের শাস্তি হলে তবেই স্বস্তি। পাকিস্তান সম্ভাবনা আছে, গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিছে, আর বাকি আরো কিছু কাজ আছে, ওইটা আমরা করব। নাহিয়ান বিন জসিম, একাত্তর। পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মিস্টার অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসি খুশি মুখে। ক্রিকেটে ফেরার স্বস্তি যেন আলো হয়ে ফুটেছিল সাকিবের চোখে মুখে। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। গায়ে কালো জ্যাকেট আর মাথায় কালো ক্যাপ, মুখ ভর্তি হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করার ভাবনা থেকেই হয়তো থামস আপে ইশারা করলেন অল গুড। যে খেলায় মজে কাটিয়ে দিলেন এক জীবনের বড় একটা সময়, তাতে ফেরার খুশি যেন ততক্ষণে আলো হয়ে ঠিকরে বেরোতে শুরু করেছে সাকিবের চোখ মুখ থেকে। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে যাওয়া সাকিবের এমনই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তার দল লাহোর কালান্দার্স। অসময়ের 10 ফোরে আটকে পড়া লাল সবুজের জার্সিতে দুনিয়া কাঁপানো নবাবের পিএসএল উপলক্ষে ক্রিকেটে ফেরা যে তার ডুবন্ত ক্যারিয়ারের নৌকার পালে খানিকটা হলেও বয়ে এনেছে আশার এক পশলা ঝড়ো বাতাস।
দে মিন বিজনেস। সাকিব সহ বাকিদের নিয়ে করা কালান্দার্সের সোশ্যাল মিডিয়া ওই পোস্টের এক লাইনে এভাবেই যেন প্লেয়ারদের লক্ষ্যে অটুট থাকার সংকল্পটা বোঝাতে চাইল ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলের দরজা থেকে সরে যাওয়াটা মিস্টার 75-এর নিয়ন্ত্রণে না থাকলেও যে ব্যাপারটা কন্ট্রোলের রিমোট তার হাতে ছিল, সেই ফিটনেস আর নিজের ক্রিকেটটাতে জং পড়তে না দেওয়ার ব্যাপারটায় যে সাকিব মিন্স বিজনেস, তা এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা না রেখেও ফিজিক্যালি হালকা পাতলা ঝরঝরে থাকাটায় বোঝা গেল স্পষ্ট। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর সে দায় থেকে মুক্তি পেতে যে পরিশ্রম শুরু করেছিলেন, তা দায় মুক্তির পরও না থামানোতেই হয়তো নিজেকে রাখতে পেরেছেন ক্রিকেট রেডি, যে কারণে ঋষাদের বিকল্প হিসেবে ডাক পেতেই হাজির হয়েছেন পিএসএল মাতাতে কালান্দার্স শিবিরে। এর আগেও সাকিব পিএসএল খেলেছেন পেশোয়ার জালমি আর করাচি কিংসের মতো দলের হয়ে। এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে 13 ইনিংস ব্যাট করে রান করেছেন 181, গড় প্রায় 17। অন্যদিকে বল হাতে 12 ইনিংসে উইকেট তুলেছেন 8টি, ইকোনমি প্রায় 7.5। ক্যারিয়ারের পরন্ত বেলায় পশ্চিম আকাশে ঝুলে থাকা এই নক্ষত্র ক্রিকেটে ফেরাটা পিএসএল এর মাধ্যমে রাঙাতে পারলে তা হবে নক্ষত্রের শূন্যতায় মিলে যাওয়ার আগে সুপারনোভা আবেগে মহাবিশ্বের প্রতিটি কোণা আলোকিত করার তাড়না। আর যদি ফেরাটা বিবর্ণই হয়, তবুও সাকিবের ক্রিকেটীয় গৌরব কমবে না একটুও, বরং যতদিন আছে ধ্রুবতারা রাতের আকাশের সেদিকটাতে চেয়ে পাওয়া অকারণ আনন্দের উপলক্ষ হয়ে রইবেন। রান আহমেদ, 71। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যাতায়াত সুবিধায় রোড ম্যাপ করছে বাফুফে। ঈদের ছুটিতে যেন মাঠে আসতে ফ্যানদের সমস্যা না হয়, তাই বিশেষ বাস ও মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকদের জন্য থাকছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স। আসছে সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার ষষ্ঠ পর্ব পার্থমণিকের রিপোর্ট। পাখির চোখে জাতীয় স্টেডিয়াম, যার চারপাশে শিরা উপশিরার মতো এসে মিলিত হয়েছে ঢাকার বিভিন্ন পথ, যে পথ ধরে 10 জুন বইবে জনস্রোত। কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যে পড়েছে ঈদের ছুটিতে, দূর দূরান্ত থেকে দর্শক আসবে কি করে? ঐতিহাসিক এই ম্যাচে দর্শকদের মাঠে আসা যাওয়া সহজ করতেই বাফুফে নিয়েছে মাস্টার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী ঢাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বাস মেট্রো রেলের বিশাল এক নেটওয়ার্ক। একটা দল, সাথে কোটি মানুষের সমর্থন, মাঠে 23 জনের যুদ্ধ, গগন বিদারী স্লোগানে গ্যালারি হবে উন্মত্ত। ডেডলাইন 10 জুন, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে 18,000 দর্শক আসবে জাতীয় স্টেডিয়ামে। সেই দর্শকদের কিভাবে স্বাগত জানানো হবে? ফুটবলের উৎসবে দর্শকদের অভ্যর্থনার বিস্তারিত আমাদের জানাবেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। 10 জুনের খেলা নিয়ে আমাদের একটা প্রক্রিয়া চলছে, যে এটা ঈদের সময় খেলাটা হবে। সো আমরা চাবো, আমাদের বাফুফে থেকে অলরেডি কমিউনিকেশন করছে ঢাকা মেট্রো রেলের সাথে এবং বিআরটিসির সাথে, যে আমাদের ট্রান্সপোর্ট যেন থাকে ঈদের ছুটিতে, যেন দর্শকরা খেলা দেখতে আসতে পারে দূর দূরান্ত থেকে। দর্শকরা তো পুরো বাংলাদেশ থেকে আসবেন ঢাকায় এই ম্যাচটাকে সামনে রেখে, তো আপনারা কোন কোন রুটগুলো চিন্তা করছেন যে রুটগুলোতে এই বাস সার্ভিস দেওয়া যেতে পারে? আমরা চাচ্ছি ঢাকাকে ইউটিলাইজ করতে। প্রথমে ঢাকা ইউটিলাইজ হলে তো আপনারা দেখবেন এয়ারপোর্ট স্টেশন থেকে আসবে, কমলাপুর থেকে আসবে, যদি কোনো বাস টার্মিনাল থাকে বাস টার্মিনাল ওখান থেকেও কিছু বাস ছাড়বে। আপনারা যে বাসের কথা বলছেন, যে বাস দিয়ে দর্শকদের আনা, দর্শকদের আবার পৌঁছে দেওয়া ওই স্পটগুলোতে, সেই ক্ষেত্রে কি টিকিটের ব্যবস্থা হবে? মানে বাসগুলো কি ফ্রি থাকবে, নাকি সেখানে টিকিট দিয়ে সেই বাসগুলো অ্যাক্সেস নিতে হবে? এটা মোস্টলি টিকিটিং সিস্টেম হবে, যেহেতু এটা সরকারি একটা ইনস্টিটিউশন, ওনাদের প্রাইসিং অনুযায়ী এটা হবে। আর যেহেতু ওনারা একটা অফ ডেতে চালাবে, এটা আই বিলিভ এটা টিকিটিং সিস্টেমে হবে। শুধু বাস আর মেট্রো রেলের নেটওয়ার্ক তৈরি করাই নয়, তার সুশৃঙ্খল ম্যানেজমেন্টেও জোর দিচ্ছে বাফুফে। ম্যাচ ডেতে স্টেডিয়ামের বেশ দূরেই বন্ধ করে দেওয়া হবে যান চলাচল, দর্শকদের মাঠে আসতে হবে পায়ে হেঁটে। আমরা চাচ্ছি যে সেক্রেটারিয়েটের ওখান মোড়ের থেকে যেন এদিকে প্রবেশ না করতে পারে কোনো গাড়ি, যেন এটা ওয়াকিং প্যাথ হয়। আমরা বাতুল মোকামের পিছনে যে রাস্তাটা আছে ওটা আমরা চাবো যে ওয়াকিং প্যাথ করতে, প্লাস দিলকুশার দিকে ওয়াকিং প্যাথ হবে, যেন দর্শকরা ঢুকতে ঢুকতে যেন একটা অ্যাটমসফিয়ার হয়, যেন পুরো বাংলাদেশকে আমরা যেন নিয়ে আসতে পারি একসাথে। এটা হলো আমাদের আইডিয়া। যারা কিছুটা অসুস্থ বা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে হেল্প করার জন্য কি ধরনের আপনাদের উদ্যোগ থাকবে? ওটা আমাদের মাইন্ডে আছে। কারো যদি কোনো ইস্যু থাকে, মেডিকেল বা হেলথ ইস্যুস, আমরা ওদেরকে চেষ্টা করবো গাড়ি দিয়ে পৌঁছা দিতে স্টেডিয়াম পর্যন্ত, বা যদি কোনো আসার লাগে হুইল চেয়ার
পুশ করার জন্য ওইটাও হেল্প করবো। আমরা চেষ্টা করবো যেন আমরা ফ্রেন্ডলি হই টু এভরিওয়ান। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, এত বড় একটা ইভেন্টে সবসময় সিকিউরিটি প্রশ্নটা কিন্তু চলেই আসে। আমরা জানি যে এখানে হাজার হাজার দর্শক আসবেন, মাঠে থাকবেন 15,000-এর উপরে, মাঠের বাইরে থাকবেন আরও বেশি। তো সেক্ষেত্রে দর্শকদের সিকিউরিটির জন্য আপনার বাফুফে থেকে কী ধরনের উদ্যোগ নিয়েছেন? আমরা অলরেডি ডিএমপি কমিশনার সাহেবের সাথে দেখা করে এসেছি। ওনাকে বলেছি যে আমাদের যে খেলাটা হচ্ছে, উনিও কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট, সো ওটা কারণে আমাদের ওনাকে ইনভাইট করা হলো, প্লাস ওনার সাথে মত বিনিময় করা হলো যে আমরা কীভাবে সিকিউরিটি বাড়াতে পারি। উনি বলেছেন যে আমরা যা যা সিকিউরিটি চাবো ওই খেলার জন্য, এএফসি রেগুলেশনসের ভিতরে যা যা সিকিউরিটি দরকার উনি ওটা বাস্তবায়ন করে দেবে। ক্রিকেটে দেখে থাকি আমরা যে ম্যাচ গড়ানোর আগে সেই মাঠে একটা মহড়া হয়ে থাকে, এই ধরনের মহড়া কি হবে এই ম্যাচকে সামনে রেখে? আমার বিশ্বাস ওনারা করবে, ওনারা একটা টেস্ট ট্রায়াল করবে, টেস্ট রান করবে। যদি যেটা বলেন ক্রিকেটে হয়, এখানেও এই স্টেডিয়ামের জন্য ওনারা একটা রেকি করে ওনাদের একটা টেস্ট রান করবে, কীভাবে ভ্যাকুয়েশন করতে হয়, কীভাবে প্রোটেকশন দিতে হয়। ওনারা জানে যে এখন একটা টাফ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, সো ওনারাও চাচ্ছে যে এই খেলাতে যেন কোনো ইনসিডেন্ট বা কিছু না হয় যেটা হ্যাম্পার করতে পারে বাংলাদেশের ইমেজকে বা খেলাকে। পার্থ বণিক, ৭১, ঢাকা। রবিবার সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের সামনে ট্রফি জয়ের হাতছানি, আর হোস্ট ভারতের লক্ষ্য শিরোপা ফিরে পাবার দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই ছড়াচ্ছে উত্তাপ। প্রি ম্যাচ কনফারেন্সে দুই দলের কোচ ও অধিনায়কের স্বপ্ন ইতিহাস গড়ার। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। মেহেদী নাইমের রিপোর্ট। 2022-এ একবার, 2023-এ একবার, 2024-এ আরও একবার, টানা 3 বছর যুব সাফের ট্রফি এই ভারতের কাছে ফাইনাল হারেই খুঁয়েছিল বাংলার দামাল ছেলেরা। সুপার সানডেতে আরও একটি বাংলাদেশ ভারত যুব সাফ ফাইনাল। ট্রফি ফটোশুটে দুই দলের অধিনায়কের চোখ রূপালী ওই ট্রফিতে, স্বপ্ন দুই কোচের চোখে মুখে। এবার আর হাতছাড়া নয়, ম্যাচটা ভারতের বিপক্ষে বলেই বাংলাদেশে ছড়াচ্ছে উত্তাপ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে এই প্রথম ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের ক্লাসে ফাইনাল এক্সামের আগে ভীষণ মনোযোগী শিষ্যরা। ফয়সাল, মোর্শেদ, কাদিররা টুর্নামেন্টে 3 ম্যাচে গোল করেছে 7টা, বিপরীতে গোল হজম করেছে 3টা। ভারতের মাটিতে ভারত শক্তিশালী দল, স্কোরিং সমস্যা কাটাতে না পারলে ফাইনাল জয় কঠিন হবে। প্রি ম্যাচ কনফারেন্সে সেটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক ও কোচ। যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা, তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে, দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরা আমাদের সাথে খেলে নেই, আমরাও খেলি নাই। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। 2023 সালে সবশেষ এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 3 ম্যাচে গোল করেছে 15টা, মানে প্রতি ম্যাচে গড়ে 5 গোল। বোঝাই যাচ্ছে মেন ইন ব্লু গোল মেশিনদের থামাতে বেশ ভালোই বেগ পেতে হবে বাংলার। তবে দলটা বাংলাদেশ বলেই সমীহ করছে ভারত। আপনারা জানেন বাংলাদেশ কতটা ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা নিজেদের প্রস্তুত করেছি ফাইনালের জন্য। ফাইনালে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। নতুন এই বাংলাদেশ হারার আগে হারতে জানে না, দিল্লি না ঢাকা প্রশ্নে বজ্রকণ্ঠে উত্তর দিতে জানে। 19 বছর বয়সেই যে ওদের রক্ত টক বগিয়ে ফোটে। এবার আর খালি হাতে ফিরতে চায় না বাংলার দামাল ছেলেরা, বুক চিতিয়ে লড়েই জবাবটা দিতে চায় মাঠে। মেহেদী নাইম, ৭১। মোহামেডান প্রাঙ্গণে উৎকণ্ঠা। কুমিল্লার মাঠে চলছে আবাহনী ফর্টিস বিপিএল ফুটবল ম্যাচ। সেই ম্যাচের ওপর নির্ভর করছে মোহামেডানের ট্রফি ভাগ্য। 2-1 গোলে সেই ম্যাচে হারে আবাহনী, আর 18 বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। 2002 সালের সর্বশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ। 2007 সালে চালু হওয়া পেশাদার লিগে একসময় অবনমন সংঘাতেও পড়েছিল সাদা কালোরা। সেই ক্লাবই এবার ঘুরে দাঁড়িয়েছে। 18 ম্যাচের লিগে 3 ম্যাচ হাতে রেখে সাদা কালোরা লিখল ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প। টেবিলের 2-এ থাকা আবাহনী মোহামেডানের চেয়ে
10 পয়েন্ট পিছিয়ে, যা বাকি 3 ম্যাচে পূরণ করতে পারবে না আকাশী নীলরা। এদিকে এই মহেন্দ্রক্ষণ উদযাপনে রাতে ক্লাবে ছুটে আসেন ভক্ত সমর্থকরা, তাদের মিষ্টি মুখ করেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সাদা কালোদের আরও এগিয়ে নিতে শিগগিরই উদ্যোগ নিচ্ছে ক্লাবের পরিচালকরা। ট্রফি ধরা না দিলেও মাঠে আর মাঠের বাইরের দাপট দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের বরাবরের মতো শিরোপাশূন্য মৌসুম কাটলেও টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন CR7, যা প্রকাশ করেছে খোদ ফোর্বস। অবশ্য রোনালদোর চেয়ে দিনকে দিন এই তালিকায় পিছিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদোর আয় $27,50,00,000 আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় $1,50,00,000 বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল ফলোয়ার। মে মাসের হিসাব অনুযায়ী পর্তুগিজ তারকার অনুসারী 93,90,00,000। দ্বিতীয় স্থানে উঠে এসছেন বাস্কেটবল তারকা গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের স্টিভেন কারি, তার আয় $15,60,00,000। এদিকে 5 নম্বরে থাকা লিওনেল মেসির আয় গত বছরের সমান $13,50,00,000 আছে। ইন্টার মায়ামি ফরওয়ার্ডের আছে অ্যাডিডাস ও অ্যাপলের আকর্ষণীয় এন্ডোর্সমেন্ট। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।